নমস্কার, প্রত্যাশা অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে আমরা শহর ছাড়িয়ে চলে এসেছি একটু দূরে শ্রীরামপুরে। নিন্দুকে বলে যে ভারতবর্ষে নাকি ইনোভেশনের অভাব। আমরা বলি না, ইনোভেশন আছে, তার কারণ থাকতেই হবে। ভারতবর্ষ ইনোভেটিভ আইডিয়ার দেশ, ইউনিক আইডিয়ার দেশ। ঠিক সেই রকমই ইউনিক আইডিয়া নিয়ে দুজন মানুষ, বলা ভালো দুই যুবক, তাদের নিজেদের আইডিয়াকে শুধু যে কাজে লাগিয়েছে তা নয়, কাজে লাগিয়ে তারা তৈরি করে ফেলেছে একটা আস্ত কোম্পানি যার নাম ইগনিটেক ইনোভেশনস প্রাইভেট লিমিটেড। এবং তাদের জার্নি আজও অব্যাহত। তারা ক্রমশ বিস্তৃত করে চলেছে তাদের এই ব্যবসাকে। শুধু তাই নয়, শুধুমাত্র ব্যবসা নয়, যেটা স্টার্টআপের মূল কথা, তারা সকলকে নিয়ে এগিয়ে চলেছে এবং তাদের এই ব্যবসা, তাদের এই আইডিয়া উপকৃত করছে সমাজকে। আর ঠিক সেটাই আমরা আজকে দেখাবো আপনাদের এই পর্বে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ ওঝা, যিনি এই ইগনিটেক ইনোভেশনসে টিম লিডার হিসেবে কাজ করছেন। ওনার কাছ থেকে একটু জেনে নেব যে এখানে যত ধরনের মেশিন, যত রকমের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট কোনটা একটু জানতে চাইবো, এবং সেটা নিয়েই কি এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল বা তার মার্কেট রেসপন্স কীরকম? আচ্ছা, প্রথমে আমরা জানাতে চাইবো এটা আমাদের ইগনিটেক ইনোভেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির। তো আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বলতে এই ডিকার্বনাইজেশন মেশিন, এটা দিয়ে আমাদের যাত্রা শুরু। ঠিক আছে, এই সিঙ্গেল মেশিনের রেসপন্স এত ভালো হবে, মানে বিয়ন্ড এক্সপেকটেশন। মানে আমরা এত এনকোয়ারি পাই পার ডে। আমরা সবাইকে, ধরুন ওয়েস্ট বেঙ্গলে অনেকেই ব্যবসা করতে চাইছে, ঠিক আছে, এত কম বাজেটে একটা এত রিটার্ন ভালো এরকম একটা ব্যবসা মানে খুব কমই আছে। আমরা কাস্টমারদের বোঝাতে পারি, এটাকে প্র্যাকটিক্যালি ওদের দেখাতে পারি যে কীভাবে ব্রেকআপ করে তাদের ইনকামটা আসতে পারে। তো সেই হিসেবে রেসপন্স হিসেবে খুব ভালো। এই যে আপনি বললেন না কথাটা, যে এত কম বাজেটে এত ভালো রিটার্ন, যে কোনো কাস্টমার সে তিনি যন্ত্রই কিনুন আর যাই কিনুন না কেন, তার কাছে কিন্তু এটাই আসল দেখার বিষয় যে আমি কত ইনভেস্ট করছি এবং আমি তার বদলে কতটা রিটার্ন পাচ্ছি। তো এইটার যদি একটু ব্যাপারটা বলেন যে এই মেশিনটা যদি কেউ কিনতে চান, তার দাম এবং তার কস্ট এফেক্টিভনেস কীরকম? মোটামুটি ধরুন আজকাল যে কোনো একটা মুদিখানার যদি ব্যবসার চিন্তা করি, 5 থেকে 8 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট থাকে, আর সেটাও আরওআই হতে মোটামুটি 2 থেকে 3 বছর লেগে যায়। আমাদের এই ব্যবসায় মোটামুটি ধরুন একজন 3 থেকে 5 লাখ টাকার মধ্যে একটা ইনভেস্টমেন্ট আছে, করে সে মান্থলি 1 লাখ প্লাস সে রোজগার করতে পারে। মানে একটু প্রমিনেন্ট জায়গা রাস্তার ওপর যদি হয়, হি ক্যান আর্ন 2 লাখ রুপিস অলসো। এটা হচ্ছে এই। আর এই ডিকার্বনাইজেশন মেশিন ছাড়া আর কি কাজ রয়েছে? আমাদের নিউলি লঞ্চ হয়েছে ব্যাটারি রিজেনারেশন। যে টোটোর যে ব্যাটারিগুলো, লেড অ্যাসিড ব্যাটারি, সেগুলো আমরা মানে যারা টোটোর চালক তারা ভালোভাবে জানে, 1 বছর চালানোর পর তাদের আস্তে আস্তে লাইফটা ডিক্রিজ করতে থাকে। তাদের ধরুন একটা চার্জে মোটামুটি নতুন অবস্থায় 80 কিলোমিটার যদি যায়, সেটা ফর দ্য টাইমিং মানে 3 মাসের মধ্যে সেটা নেমে চলে আসে 60-70-এ। সেরকমভাবে কমতে কমতে 1 বছরের মাথায় ওটা 30 কি 20 কিলোমিটার পার মানে একটা চার্জে চলে। তখন তারা ওটাকে রিপ্লেস করে নতুন ব্যাটারি নিতে হয়। তাতে তাদের ইনভেস্টমেন্ট প্রায় পড়ে যায় নিয়ার অ্যাবাউট ওই 10,000 প্লাস দাম। তাহলে 4টে ব্যাটারি 40,000 মতো পড়ছে। সেই জায়গায় ওদের মানে নতুন ব্যাটারি রিপ্লেস করে 30-32
1000 ইনভেস্টমেন্ট হয়ে যায়। সেই জায়গায় আমরা একটা মেশিন ডেভেলপ করেছি। ওই মেশিন দিয়ে ওই ব্যাটারিটাকে আবার রিজেনারেট করে রিইউজ করা যাবে। 6 to 1 year পর্যন্ত এটা রান করবে। আচ্ছা, তাতে খরচ কীরকম? খরচ মানে বলার ইয়ে নয়, 1000 পার ব্যাটারি। আচ্ছা, ঠিক আছে, মানে কাস্টমারের কস্ট পড়ছে। তাহলে ওর 4000 রুপিসে 4টে ব্যাটারি একটা টোটোর ওর ইয়ে হয়ে যাবে। ওর তাহলে 26 to 28,000 ওর সেভিংস হচ্ছে। এটা যখন বলা হয় তারা তো আশ্চর্য হয়ে যায়। যদি এটা পসিবল হয় আমরাও করব, আমরা আরও অন্যজনকেও রেফার করব এই ব্যাপারটা নিয়ে। নিশ্চয়ই, খুবই ভালো। এবং এটার জন্য যেটা দরকার যে আরও প্রচার, যাতে এই যন্ত্রটি ছড়িয়ে দিয়ে আমরা সবাইকে উপকৃত করে তুলতে পারি। আমরা এইমাত্র দেখলাম যে একটি গাড়ির ইঞ্জিন থেকে কার্বন কিভাবে আমরা বার করছি বা সেইটিকে কিভাবে কার্বন মুক্ত করছি, এবং সেই কাজটি যিনি হাতে কলমে করে থাকেন সেই মানুষটি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তার নাম বাপি নায়েক, একজন একদম আজকের দিনের নবযুবক, এবং ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি কিভাবে এটা করছেন, কিভাবে চলছে কাজটা। বাপি, আপনাকে আমি একটু জানবো যে আপনি এইমাত্র আমাদেরকে যেটা দেখালেন যে আপনি কার্বন মুক্ত করছেন, একটু যদি আমাদের প্রসেসটা বলেন যে কি হচ্ছে আসলে। যেমন বলি, একটা সমস্ত যে কোনো একটা মানুষ যখন গাড়ি কেনে, তখন মানুষ যখন 10 লাখ হোক 15 লাখ হোক গাড়ি কেনে, সেটা মানুষ চালায়, তখন কি হয় কি মানুষরা জানে না কি গাড়িতে পারফরমেন্সটা অনেক কমে যায়। কেন কমে যায় দাদা এখন তো জানেন। ওনারা কি করেন, গিয়ে গাড়িতে গ্যারেজে নিয়ে যান, গাড়িতে গ্যারেজে নিয়ে গিয়ে গাড়িটা সারান। তখন কি হয়, গাড়িতে ওনার যে জিনিসটা সারাচ্ছে সেই জিনিসটা সলভ হচ্ছে না। কেন হচ্ছে না, ওরা বুঝতেই পারছে না কি হচ্ছে। তো আমি বলতে চাইবো যে গাড়িতে যে কার্বন জমে, সব থেকে মারাত্মক জিনিস হলো কার্বন। গাড়িতে যদি একটা কার্বন জমে থাকে কি হবে, আপনার গাড়ির একটা মাইলেজ কমবে, একটা গাড়িতে একটা ভাইব্রেশন হবে, একটা নকিং পাবে, গাড়িতে আপনার পিস্টনে কার্বন জমে যখন কি হবে কালো ধোঁয়া বেরোবে। এই সমস্ত জিনিসগুলো আপনি পাবেন, প্লাস আপনার গাড়ির পারফরমেন্সটা অনেক খারাপ হয়ে যাবে। আমি বলতে চাইছি, যদি আপনি দেখতে পাচ্ছেন এই আমাদের ইলেকট্রিক্যাল মেশিন যেটা আছে, তো এই মেশিনটা যদি আপনারা সার্ভিস করছেন মাত্র 8 ঘন্টা, মাত্র 8 ঘন্টায় আপনি সার্ভিস করেন, আপনার গাড়িটা নতুন করতে পারেন, ইঞ্জিন নতুন করতে পারেন। মানে আর কি বলবো, যখন আপনি শোরুম থেকে গাড়িটা নিয়ে এসেছিলেন, যেমন গাড়িটা চলছিল, আপনি একটা সার্ভিস করে সেই জিনিসটা এখন ফিল করতে পারেন। এবার আমি একটু জানবো যে এই যে আপনি বলছেন যে গাড়িটা কার্বন মুক্ত হচ্ছে, কিন্তু আমাদের তো মেন টার্গেট হচ্ছে আমাদের চারপাশ অর্থাৎ পরিবেশকে কার্বন মুক্ত করা। তো তাহলে সেই কার্বনটা গাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? সেটা কি পরিবেশেই মিশে যাচ্ছে? তাহলে তো লাভ হলো না কিছু। আমি বলতে চাইছি যে আপনার কার্বনটা যেটা বেরোচ্ছে সেটা কি হচ্ছে, আমরা এইচএইচও যে হাইড্রোজেন অক্সিজেন যে গ্যাসটা, যে আপনার এয়ার ফিল্টার, কম্প্রেশন চেম্বার, এইসব যে জায়গার গ্যাস দিয়ে কি হয় কার্বনটা রিমুভ হয়ে ওটা পাউডারে একটা কনভার্টার, সেটা আপনার যদি পরিবেশেও আসে সেটা আপনার কোনো ক্ষতি করবে না। যেমন বলতে চাইছি অক্সিজেন, যে অক্সিজেনটা আমরা নিচ্ছি কোনো ক্ষতিকারক কোনো না, তো এটা ওর সাথে গিয়ে মিশছে, কোনো অসুবিধা নেই। এটা আমরা 3 বছর দিয়ে আমরা এই মেশিনটা চালাচ্ছি, প্লাস আমাদের ভালো ফিডব্যাকও আছে। ইগনিটেক ইনোভেশন সেট এতক্ষণ আমরা দেখলাম কার্বন ডিটক্স মেশিন।
এটা ছাড়াও কিন্তু ওনাদের আরও একটি প্রোডাক্ট রয়েছে যার নাম ব্যাটারি রিজেনারেশন মেশিন। ব্যাপারটা নামটা অনেকটাই সেলফ এক্সপ্ল্যানেটরি, আমরা বুঝতে পারছি যে ব্যাটারির জীবন আবার তাকে পুনরুজ্জীবন দেওয়াই এই মেশিনের কাজ। কিন্তু আমার কথায় নয়, খোদ অরিজিৎবাবু রয়েছেন এখানে, যার হাত ধরে এই সংস্থা, এবং তার কাছ থেকেই শুনে নেব যে এই মেশিনটি ঠিক কিভাবে কাজ করে এবং কতটা মানুষের কাজে লাগতে পারে। অরিজিৎবাবু নমস্কার। অ্যাকচুয়ালি দেখুন, ব্যাটারি রিজেনারেটর মেশিন এটা খুব একটা ইউনিক কনসেপ্ট। মানে এই মেশিনটা দেখুন, এখানে দেখবেন অলরেডি ব্যাটারি রিজেনারেট হচ্ছে। এই মেশিনের কাজ কি? দেখুন, আমরা মার্কেটে প্রচুর টোটো মানে লেড অ্যাসিড ব্যাটারি যেগুলোকে বলে, ঠিক আছে, যেটার মধ্যে জল দেওয়া হয়, ঠিক আছে, তো সেই ব্যাটারি এরকম মার্কেটে প্রচুর আছে যেটার মাধ্যমে টোটো চলে, যার যেটা ইনভার্টার ব্যাটারি, ইউপিএস ব্যাটারি, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রচুর ব্যাটারি রয়েছে যার মধ্যে এই লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়। তো এই ব্যাটারিগুলো কি হয়, এদের একটা লাইফ স্প্যান থাকে। ধরুন এই যদি এই ব্যাটারিগুলো দেখেন তাহলে মোটামুটি এর আয়ু 1 বছর, ঠিক আছে। তো যারা টোটো চালাচ্ছে তারা খুব কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যেই পড়ে, তারা অনেক কষ্টে তাদের এই ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয় এবং এই ব্যাটারিগুলো চেঞ্জ করার খরচ অনেকটাই বেশি, প্রায় ধরে এখন 30 থেকে 40 হাজার টাকা খরচ পড়ে ব্যাটারিগুলো চেঞ্জ করতে। তো কি হয়, ব্যাটারিগুলো অ্যাকচুয়ালি কিন্তু খারাপ হয় না। আমাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম রয়েছে, আমাদের যে হোল টিম রয়েছে, যারা অলরেডি রিসার্চ করে দেখেছে এই ব্যাটারিগুলো কিন্তু পুরোপুরিভাবে খারাপ হয় না, এগুলোকে আবার রিভাইভ করা সম্ভব, ঠিক আছে। তো সেইটা কিভাবে সম্ভব, এর মধ্যে পালস ফ্রিকোয়েন্সি বলে একটা জিনিস আছে, এটা একটা মানে ইলেকট্রনিক মানে একটা ফ্রিকোয়েন্সি এটা, ঠিক আছে। সেই ফ্রিকোয়েন্সিটা এর মধ্যে যায়, ব্যাটারির মধ্যে যায় থ্রু মেশিন। এই মেশিনের মাধ্যমে এই পালস ফ্রিকোয়েন্সিটা মেশিনের মধ্যে যায় এবং তারপরে সেই মেশিনের মধ্যে এই যে ব্যাটারিগুলোর মধ্যে যে কারণে ব্যাটারিগুলো ডাউন হয়ে যায়, চার্জ আর হতে পারে না, সেটা হচ্ছে সালফেশন বলে। তো সেই সালফেশন যেটা হয়ে ওই প্লেটের মধ্যে থাকে সেটাকে ব্রেক করে দেয় মেশিন। তো তাহলে আবার মেশিন এই ব্যাটারিগুলো আবার মোটামুটি আগের জায়গায় চলে আসে এবং এই ব্যাটারিটা আরো প্রায় 1 বছরের কাছাকাছি চলে যায়। তো এই কাজটাই হচ্ছে এই মেশিন, এবং এই মেশিনের মাধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছে এবং আমরা চাই যত টোটো রয়েছে বা যারা এই ব্যাটারি ইউজ করে তারা এই ব্যাটারিকে আবার পুনরুজ্জীবিত করতে পারবে। এই যে মেশিনের কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে, যে আপনার মাথায় এই ধরনের একটা ভাবনা এলো, তারপরে আপনি মেশিন তৈরি করলেন। আমি একটু জানবো যে প্রথমত এই মেশিনগুলো তৈরি করছেন আপনারা কাদের উদ্দেশ্যে, মানে আপনার কাস্টমার কারা? বা ধরুন একজন ইন্ডিভিজুয়াল মানুষ, তার নিজের একটা গাড়ি রয়েছে, তিনি কি সরাসরি যদি কার্বন ডিটক্স করতে চান, বা কোনো একজন টোটো চালক তিনি যদি ব্যাটারিটাকে রিজেনারেট করতে চান, তিনি কি সরাসরি আপনার কাছে আসবেন নাকি অন্য কোথাও যাবেন? না দেখুন, আমাদের সারা ভারতবর্ষব্যাপী প্রচুর এরকম কাস্টমার্স রয়েছে যারা আমাদের থেকে মেশিন নেন। যদি কেউ তাদের গাড়ি কার্বন ক্লিন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সেই এরিয়ায় যদি কোনো মেশিনস থাকে তাহলে আমরা অবশ্যই সেই জায়গার নাম্বারটাকে প্রোভাইড করে দেব। মানে আপনি কোনো সেন্টারের কথা বলছেন? নাম্বার প্রোভাইড করে দেবো। আর যদি সেখানে না থাকে তাহলে সেটা তার কাছে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত, সে সেখানে মেশিনটা বসাতে পারে। অর্থাৎ আপনাদের এটা পুরোটাই বিজনেস টু বিজনেস, তাই তো? বিজনেস টু বিজনেস। এবার আমার আপনার কাছে পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ধরুন আপনি বিজনেস টু বিজনেস করছেন, এই মেশিন একজন কিনে নিয়ে যাচ্ছে, ভারতবর্ষটাকেই যদি আমি এখন আমার মার্কেট হিসেবে ধরি, তাহলে আপনি ছাড়াও নিশ্চয়ই আরও কেউ আছেন, বা পশ্চিমবঙ্গের চিত্রটা কীরকম সেটা যদি বলেন, যে কারা মানে আপনার কম্পিটিটরস কারা? ইস্টার্ন রিজিয়নে তো অনেকে চেষ্টা করেছে ম্যাডাম এই মেশিনটা দেখার পর, এত সাকসেসফুল একটা মেশিন, এত মানুষকে সাকসেসফুল করেছে। তো আমাদেরকে দেখার পর বহু মানুষ চেষ্টা করেছে এই মেশিনটাকে বানানোর, কিন্তু এখনো পর্যন্ত কেউ সেটাকে কপি করতে পারেনি, আশা রাখছি ভবিষ্যতেও পারবে না। তো ইস্টার্ন রিজিয়নে একমাত্র আমরাই এই মেশিনটার ম্যানুফ্যাকচারার, যারা সাকসেসফুলি প্রায় 5 বছর হয়ে গেল এই মেশিনটা ম্যানুফ্যাকচারিং করছি। একটু লজিস্টিক্সটা জানতে চাইবো, যে এই যে ধরুন আমরা এখানে এসেছি, আমরা দেখছি একটা এস্টাবলিশমেন্ট, আপনার আরও ফ্যাক্টরি রয়েছে আশেপাশে বলছিলেন আপনি। এবার যদি ধরুন কেউ শুরু করতে চাইছে, তার ইনিশিয়ালি, মানে অবশ্যই সেটা নির্ভর করবে তার পরিকল্পনাটা কীরকম, সে কীরকম ধরনের ব্যবসা করতে চাইছে, তাও ইনিশিয়ালি তার কাছে কী ধরনের সেট আপ বা এস্টাবলিশমেন্ট প্রয়োজন? দেখুন, যদি আমি শুধু ডিকার্বনাইজিং মেশিনের কথা বলি তাহলে একটা ছোট্ট দোকান, ধরুন 80 থেকে 100 স্কোয়ার ফিট দোকান, যার বাইরে গাড়ি পার্কিং স্পেস থাকবে, সেটাই এনাফ। আর কোনো টেকনিক্যাল ম্যান পাওয়ার এই মেশিন চালানোর জন্য দরকার নেই। যে কোনো নবিশ, যে কোনোদিনও কোনো এক্সপিরিয়েন্স যদি তার না থাকে, তাকেও আমরা 8 ঘন্টা ট্রেনিংয়ের মাধ্যমে এই মেশিনটা অপারেট করা বা অপারেশনস কী করে হয় সেটা আমরা শিখিয়ে দেবো, এবং তারা খুব ইজিলি এই মেশিনটাকে হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে।
তো বিরাট কিছু টেকনিক্যাল ম্যান পাওয়ার বা এরকম কিছু লাগবে এরকম ব্যাপার নিয়ে, বা যারা ধরুন অন্য ব্যবসাও করে, তারা ধরুন এটা সাইড বিজনেস হিসেবে রাখতে গেছে, তাদেরকে বলবো তারা একটা নর্মাল যে কোনো ম্যান পাওয়ার একটা সেখানে রিক্রুট করা, এবং তাদেরকে আমরা ট্রেন করে দেবো এবং তারা ইজিলি সেই মেশিনটাকে অপারেট করতে পারবে। যারা ধরুন এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের এই প্রত্যাশা অনুষ্ঠানটি দেখছেন, এবং যারা হয়তো আশা করছেন যে আমরাও এগিয়ে আসব, আমরাও ইনোভেটিভ কিছু করব, একটু আপনার কাছে জানতে চাইবো যে যখন কেউ কোনো টেকনোলজি বেসড কোনো স্টার্টআপ শুরু করতে চাইছে, কারণ এমনি স্টার্টআপ তো ধরুন এই খাদ্য সরবরাহকারী সংস্থা বা এই ধরনের জিনিস বা কুরিয়ার সংস্থা এগুলো থাকেই, কিন্তু যখন কোনো টেক বেসড স্টার্টআপের কথা আমরা বলি, একজন শুরু করতে গেলে তার প্রথমেই কি প্রয়োজন? আমি যদি আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলি যে আপনার শুরুর দিনগুলো আপনি যদি মনে করেন, তাহলে তাকে কিভাবে এগোতে হবে, একটা ম্যাপ যদি তাদের জন্য। দেখুন, আমি আমার দিক দিয়েও যদি বলি, বা সারা ভারতবর্ষে প্রচুর এরকম স্টার্টআপ আছে বা বিজনেসম্যানরা রয়েছে, যদি ব্যবসা করতে হয় তাহলে প্রথম দরকার হচ্ছে দৃঢ় সংকল্প। সবাই ব্যবসা করতে কিন্তু পারে না, হয়তো তার কাছে টাকা আছে, অর্থ আছে, কিন্তু সেই টাকাটা তারা যখন ইনভেস্ট করে তখন তারা ইনভেস্ট করার আগে 10 বার ভাবে এই টাকাটা আমার জলে যাবে না তো। জীবনে রিস্ক ছাড়া আজ পর্যন্ত কোনো কিছু হয় না। তো প্রথম এই রিস্ক টেকিং এবিলিটি, এটা একটা মানুষের মধ্যে থাকতে হবে। যদি সেইটা থাকে তারপরে তারা আমার সাথে যোগাযোগ করুন। আমরা তো সবসময় আছি তাদেরকে গাইড করার জন্য যে কীভাবে তারা তাদের ব্যবসাটাকে সাকসেসফুল করবে, এবং শুধু তাকে নয়, আমরা এরকম বহু স্টার্টআপকে সাকসেসফুল করেছি। তো এটা টেস্টেড অ্যান্ড প্রুভেন, ঠিক আছে? তো শুধু তাকে একটা হাত বাড়াতে হবে, আমরা তো হাত বাড়ানোর জন্য সবসময় থাকি। নিশ্চয়ই। অর্থাৎ আপনাদের সকলের প্রত্যাশা পূরণের জন্য কিন্তু ইগনিটেক ইনোভেশনস, অরিজিৎ বাবু রয়েছেন, শুধু একটু সংকল্প আর মনের জোর, এটাই প্রয়োজন। একদম। এই যে বলছিলাম ইগনিটেক ইনোভেশনসে এদের জার্নির কথা, এদের ব্যবসা আরও বিস্তৃত করার কথা, আমরা যে আজ এখানে এসেছি, আজকেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু মানুষ এসেছেন যারা ব্যবসায়িক সূত্রে এনাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন। সেরকমই একজনকে এই মুহূর্তে পেয়েছি আমাদের কাছে। একটু জেনে নেব যে ওনারা এখানে কিভাবে এলেন এবং কেনই বা এই সংস্থার সাথে তারা যুক্ত হতে চাইছেন। আমার সঙ্গে রয়েছেন, আপনার নাম? সুমির হাটুই। আপনি যে এখানে এলেন, এই ইগনিটেক ইনোভেশনসের কথা আপনি কিভাবে জানতে পারলেন, এবং আপনি যখন আজকে ব্যবসা করতে যাচ্ছেন এনাদের সঙ্গেই কেন যুক্ত হতে চাইছেন? ব্যাপারটা হচ্ছে, আমি অনলাইনে দেখেছিলাম এই বিজনেসটার বা এই মেশিনটার সম্বন্ধে, এই কার ওয়াশ, গাড়ির কার্বন ওয়াশের জন্য। এটা দেখলাম যে এই বিজনেসটার ক্ষেত্রে অনেক সুবিধা, কম টাকার মধ্যে বিজনেস করা যায় এবং খুব প্রফিটেবল বিজনেস হয়। যেটা হচ্ছে একটা বাইক কার্বন ওয়াশ করে 500 টাকা, কি একটা 4 হুইলার কার্বন ওয়াশ করে 2000 টাকা, এটা মানুষের কাছেও বিরাট কিছু ব্যাপার নয়। সামান্য টাকার মধ্যে যদি একটা গাড়ির কার্বন ওয়াশ করা যায়, সেটা মানুষের কাছেও প্রফিটেবল। আমরা যে বিজনেস করবো ছোটোখাটো, সেটাও একটা প্রফিটেবল ব্যাপারে এসে যায়। সেই কারণে সেই মতামত নিয়ে আমি একটা এই বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছি এবং এই বিজনেসটা করবো বলে সর্বমত প্রকাশ করেছি। তার জন্য এই ফ্যাক্টরিতে এসেছি, এসব কিছু জানার জন্য। ইগনিটেক ইনোভেশনসের আরও একজন কর্ণধার, যেমন অরিজিৎ দত্ত রয়েছেন, সেরকম আরও একজন কর্ণধার অরিন্দম মুখার্জি। এই মুহূর্তে আমরা ওনার চেম্বারে, এবং ওনার কাছে জেনে নেব যে দেখুন, আমরা যখন কোনো ব্যবসা নিয়ে কথা বলি, স্টার্টআপ অবশ্যই একটা ব্যবসা, তো সেখানে আমাদের প্রত্যাশা কি থাকে বলুন তো, যে সেই ব্যবসাটা বাজারে কিভাবে ছড়িয়ে দেওয়া যাবে, অর্থাৎ বাজার ধরবো কিভাবে, তার মানে মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া কোনো ব্যবসা সফল হতে পারে না। এবং ঠিক সেই জায়গাটা থেকেই অরিন্দমবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, যে যখন ধরুন এরম একটা ইনোভেটিভ আইডিয়া এলো এবং আপনারা মেশিনগুলো তৈরি করলেন, তারপর মার্কেটিংয়ের জায়গাটাতে যে আসা, কারণ আপনারা যে জিনিসটা তৈরি করছেন সেটা আপনারাই বলছেন যে পূর্ব ভারতে আর কেউ তৈরি করেনি, সুতরাং আপনারা যখন বাজারে এলেন নিশ্চয়ই কেউ জানেও না যে এরম একটা জিনিস হয়, তো সেই জার্নিটা একটু শুনতে চাইব। দেখুন, আমাদের যে প্রোডাক্ট, আজকের দিনে আপনি বলুন খুব লো ইনভেস্টমেন্ট, একটা মুদিখানার দোকান চালু করতে গেলেও মোটামুটি 5-6 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগে। আমাদের এই যে মেশিনারিজ, সেটা ইভেন লোয়ার কস্ট দ্যান দিস। তো এই বাজেটে আর কি ব্যবসা লোকে শুরু করতে হবে? একটা হোটেল ইন্ডাস্ট্রিও শুরু করা যায় না, লাইন হোটেল। তো এত লো বাজেট, এবং সেই বাজেটের মধ্যে আজকে দেখুন
টোটাল যদি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে নিরিখে দেখি, প্রচুর বেকার। ছেলেরা কোনো দিশা পাচ্ছে না যে আগামী দিনে কি করবে। অনেক সময় গার্জেন চাইছে যে আমার ছেলেকে একটু এস্টাবলিশ করে দিতে, সেই অনুযায়ী একটা খুব ছোট বাজেটে একটা স্টার্ট আপ যেটা ইউনিকও হবে, ইনোভেটিভও হবে এবং বাজারে কম্পিটিশন কম, এইরকম একটা স্টার্ট আপের আইডিয়াই আমরা নিয়ে এসেছি এবং এটাই আমাদের ব্যবসাটার ইউএসপি। অবশ্যই পরিবেশ রক্ষার দিকটা তো রয়েছে, আমি সেই দিকটা নিয়ে তো কথা বলেছি ইতিমধ্যেই। তার আগে একটু অন্যদিকে একটা জিনিস একটু জানতে চাইবো, যে ধরুন আপনারা জিনিসটা নিয়ে বাজারে গেলেন, মানুষকে বোঝাচ্ছেন যে যারা আপনাদের প্রসপেক্টিভ কাস্টমার বা বায়ার, তাদেরকে আপনারা বোঝাচ্ছেন যে এগুলোর এটা কাজ, তারপরে আপনারা সেটার ইনিশিয়ালি মার্কেট রেসপন্স কিরম ছিল? দেখুন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে কোনো ভালো জিনিস প্রথমে লোকে নেগেটিভ কথা বলবে, তারপর লোকে রেজিস্ট করবে, তারপর লোকে অ্যাকসেপ্ট করবে। তো আমাদেরও এই 3টে স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রথমে লোকে আমাদের সম্বন্ধে বলেছে এই মেশিনে কোনো কাজ করে না, তারপরে রেজিস্ট করেছে, কিন্তু থ্যাঙ্কফুলি পলিউশন যে সেন্টারগুলো রয়েছে আমরা সেখান থেকে ডকুমেন্টেশন নিয়ে প্রুফ করেছি যে আমাদের মেশিন কাজ করে। এবং আজকে এই প্রশ্নগুলো আমাদের 2020 প্রি কোভিড টাইমস যখন আমরা শুরু করেছিলাম ব্যবসা তখন শুনতে হয়েছে। আজকে কিন্তু আমরা সাকসেসফুলি মোর দ্যান 100+ সেন্টার করে ফেলেছি, যারা আজকে মাসে একটা খুব সুন্দর অ্যামাউন্টে রোজগার করছে। সুতরাং আজকের দিনে এটা প্রুফ করার কিছু নেই, ইট ইজ অলরেডি প্রুভেন। এই মুহূর্তে আপনাদের এখানে যদি আমি পূর্ব ভারতের কথাই ধরি, যেহেতু পূর্ব ভারতে আর কেউ নেই এই ম্যানুফ্যাকচারিংয়ে, এই মুহূর্তে মোটামুটিভাবে কতগুলো সেন্টার রয়েছে যেখানে আপনাদের মেশিনগুলো কাজ করছে? দেখুন, ঠিক তো ডেটা নেই, কিন্তু তবুও মোটামুটিভাবে 150 থেকে 200+ সেন্টার আমরা অলরেডি ওপেন করেছি। আচ্ছা। এবং আমাদের যে সাকসেস রেশিও সেটা কিন্তু অন্য ইন কম্পেয়ার উইথ এনি বিজনেস ইজ হায়ার। আমরা সাধারণভাবে দেখেছি যে আমাদের এখানে প্রায় 70 থেকে 80% লোকই সাকসেস হয়। এই যে ধরুন আজকে আপনাদের এই জার্নিটা আজকে এই জায়গায় এসেছে, একটা জায়গা থেকে শুরু হয়ে, এবং আমরা যদি সময়ের নিরিখে দেখি সময়টা কিন্তু খুব বেশি দিনের স্প্যান নয়। তো সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ধরুন 5 years ডাউন দ্য লাইন আপনারা কি ভাবছেন, এটাকে কোন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছেন? দেখুন, অ্যাজ এ কোম্পানি আমরা দুটো ইন্টিগ্রেশনের কথাই ভাবছি, হরিজন্টাল ইন্টিগ্রেট করার কথাও ভাবছি অ্যান্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেট করার কথাও ভাবছি। হরিজন্টাল ইন্টিগ্রেশন মানে আমরা আরো নতুন প্রোডাক্ট লাইন অ্যাড করব। যেমন হচ্ছে আমাদের একটা অসাধারণ আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট অলরেডি লঞ্চ হয়ে গেছে, যেটা আমি নিশ্চিত যেটা মার্কেট ডিসরাপ্ট করে দেবে, সেটা হচ্ছে ব্যাটারি রিজেনারেশন মেশিন। একটা লেড অ্যাসিড ব্যাটারি যেটা আমাদের টোটোয় লাগে, মানে যেটাকে ই রিক্সা বলছে, এর ব্যাটারি যখন অ্যাবাউট টু এন্ড মানে শেষ হওয়ার দিকে, তখন এই ব্যাটারিটা আবার আগের অবস্থায় 80 to 90% রেঞ্জে ফেরত নিয়ে যেতে পারছি অ্যাট ভেরি ভেরি লো কস্ট। প্লাস এর সাথে আমাদের একটা অটোমেটিক কার ওয়াশ আসছে, কারণ আজকের দিনে ম্যান পাওয়ার অনেক কস্টলি হয়ে যাচ্ছে, লোকে কাজ করতে চাইছে না। তো অটোমেটিক কার ওয়াশ, গাড়ির সার্ভিস এবং ডিটেলিং রিলেটেড আরো অনেক প্ল্যানিংস রয়েছে। আমরা একটা খুব রিসেন্টলি একটা খুবই ইউনিক প্রোডাক্ট আনতে চলেছি। এই যে ধরুন গাড়িগুলো অনেকদিন চলার পর ওটাই কি হয়, মানে সাসপেনশন বা ভাইব্রেশন অনেক বেশি আসতে থাকে। তো আমরা একটা শকার নিয়ে আসবো যেটা গাড়ির ভাইব্রেশন বা সাসপেনশনে অনেক ভালো কাজ করবে। তো এরকম আরো কিছু ছোট বড় ইউনিক এবং ইনোভেটিভ প্রোডাক্টস আমরা নিয়ে আসতে চলেছি। এটা হরিজন্টাল ইন্টিগ্রেশন। আর ভার্টিক্যাল ইন্টিগ্রেশনে আমরা আমাদের যে এক্সিস্টিং প্রোডাক্ট আছে তার ডেপথ আরো বাড়াতে চলেছি। আমরা ভারত সরকার স্বীকৃত মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের সাথেও যুক্ত রয়েছি, সার্টিফাইড, অ্যাজ ওয়েল এজ আমাদের এমএসএমই সার্টিফিকেট রয়েছে, আইএসও সার্টিফিকেট রয়েছে। এবং আমরা ভারতবর্ষ তথা আমাদের সরকারের যে প্রজেক্ট রয়েছে, যেটা ক্লিন অ্যান্ড গ্রিন ইন্ডিয়া, এই প্রজেক্টে আমরা কিন্তু প্রবলভাবে কাজ করছি। আমাদের ইস্টার্ন ইন্ডিয়া তথা সারা ভারতবর্ষ, ইভেন নেপাল, বাংলাদেশ এবং আমাদের নেইবারিং কান্ট্রি থেকেও এত ডিমান্ড আসছে। দেখুন, যখন ব্যবসা শুরু করেছিলাম তখন তো বুঝতে পারিনি মার্কেট এইভাবে রেসপন্স করবে। আজকে এত ডিমান্ড আসছে যে আমাদের কিন্তু ফ্যাক্টরি এক্সপানশনও আমরা করছি এবং আমরা আরো নতুন করে জায়গা নিয়ে ফ্যাক্টরি বড় করে আরো নতুন প্রোডাক্ট লাইন এবং প্লাস এই প্রোডাক্টের এক্সিস্টিং প্রোডাক্ট লাইনগুলোরও আরো বিভিন্ন রকম উইংস এবং এক্সপানশন করছি খুব, এবং এটা খুব ইমিডিয়েটলি আমরা চালু করছি। দেখুন, এই যে কার ওয়াশ মেশিনটা যেটা অটোমেটিক, আজকের দিনে আমি ব্যবসা করার অভিজ্ঞতা থেকে দেখেছি লেবার প্রপার পাওয়া যায় না। লেবারে মানে ঝামেলা, সে আসবে না, তার বাড়িতে কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কিন্তু রোবটের কোনো সমস্যা নেই। আর ঠিক এইটা নিয়েই আমরা কিন্তু রোবোটিক কার ওয়াশ, আর্মলেস ব্রাশ, উইথ ব্রাশ অর উইদাউট ব্রাশ, ফুললি অটোমেটিক ইস্টার্ন ইন্ডিয়ায় কার ওয়াশ ম্যানুফ্যাকচারিং শুরু করেছি। এতে অ্যাডভান্টেজ কি,
নাম্বার 1, জল কম লাগছে। আজকে কলকাতা মিউনিসিপ্যালিটিতে জলের কি ক্রাইসিস, বহু জায়গায় জলের উপর প্রচুর রেস্ট্রিকশন, একটা গাড়ি ধুতে গেলে 100-150 লিটার জল লাগে, আমরা এটা 50 থেকে 70% রিডিউস করে দিচ্ছি। আমাদের প্রি কোভিড টাইমস থেকে আফটার কোভিড টাইমস লোকের হেলথের উপর অনেক সচেতনতা বেড়েছে। গাড়ি যেহেতু ভিতর ধোয়া হয় না, ইন্টেরিয়ার ওয়াশ হয় না, তাই জন্য ওখানের মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া জন্মায়, সাইকোট্রফিক এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জন্মায়। তো এই যে ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা স্টিমের মাধ্যমে, যেহেতু স্টিমের টেম্পারেচার অনেক বেশি থাকে, আমরা স্টিমের মাধ্যমে ধুতে পারি। তো আমাদের একটা ইউনিক এবং ইনোভেটিভ টেকনোলজি হচ্ছে স্টিম ওয়াশ, যাতে আমরা গাড়ির ইন্টেরিয়ার ওয়াশ করতে পারি, অর্থাৎ অটোমেটিক কার ওয়াশের মাধ্যমে গাড়ির বাইরে, স্টিম ওয়াশের মাধ্যমে গাড়ির ভিতরে। ইটস আ ডাবল ওয়ে ক্লিনিং অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইস্টার্ন ইন্ডিয়া, প্রবাবলি ইন্ডিয়ার মধ্যেও ফার্স্ট টাইম। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে নাকি ব্যবসা হয় না, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কথাটা কিন্তু আমরা ভীষণই শুনি। আর ঠিক তার বিপরীত চিত্রটা আজ আমরা আপনাদের দেখালাম এই ইগনিটেক ইনোভেশনসে এসে। এবং শুধু যে বিপরীত চিত্র, শুধু যে ব্যবসা সেটা নয়, একটা এমন স্টার্টআপ যেখানে একদম ইনোভেটিভ আইডিয়া নিয়ে দুটি মানুষ এসছেন এবং তাদের সাথে একে একে যুক্ত হয়েছেন আরও অনেকে, যাদের সকলের স্বপ্ন একবারে সফল হয়েছে, এক জায়গায় সফল হয়েছে এবং বিস্তৃত হয়ে চলেছে দেশে বিদেশে। এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরাও এগিয়ে চলেছি। নমস্কার। প্রত্যাশা অনুষ্ঠানের আজকের পর্বটি নিবেদন করলেন ইগনিটেক ইনোভেশনস প্রাইভেট লিমিটেড।